আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আবার চলে আসলাম রেড সোয়ানের এপিসোড 4 নিয়ে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। রেড সোয়ানের এপিসোড 4 এর শুরুতে আমাদের দেখানো হয় ডুয়ন একটা রুমে প্রবেশ করেছে, যেটা হচ্ছে ভিয়নের রুম, এবং সেখানে সে কিছু ইনফরমেশন কালেক্ট করার জন্য গিয়েছিল। সেখান থেকে সেই ইনফরমেশনগুলো কপি করে ফিরে চলে আসছিল। তখনই দেখা যায় রুমের বাহিরে লিজিন অপেক্ষা করছিল। লিজিন ডুয়নকে দেখে রীতিমতো চমকে যায় এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি এখানে কি করতে এসেছো। তখন ডুয়ন বলে যে আমি ভিয়নকে খুঁজছিলাম, কিন্তু সে এখানে ছিল না, তার সাথে আমার কিছু দরকারি কথা ছিল। কিন্তু লিজিন তাকে বিশ্বাস করে না এবং তার প্রতি একটা সন্দেহ করতে থাকে। এরপরে দেখানো হয় যে ডোয়নকে কিম ইয়ং-গুক ডেকে পাঠিয়েছে। যখন ডোয়ন তার কাছে গিয়ে কথা বলতে যায়, কিম তাকে বলে গতকালকে কেন তুমি আমাদের মাঝে ইন্টারফেয়ার করতে এসেছিলে। ডোয়ন তাকে বলে যে আমার তো কাজই এইটা যে আপনাদের দুইজনকেই প্রোটেক্ট করা। এখন যদি আপনারা দুইজন সেখানে হাতাহাতি করে কোনো একটা কাণ্ড বাঁধিয়ে বসতেন তাহলে হয়তো আপনাদেরই ক্ষতি হতো, তাই আপনাদের ভালোর জন্যই আমি সেখানে ইন্টারফেয়ার করেছিলাম। কিম তাকে উত্তর দেয় যে তোমার এই কাজটা করা একদমই উচিত হয়নি, সেটা আমাদের ব্যক্তিগত কাজ ছিল এবং সেখানে তোমার প্রবেশ করা একদমই ঠিক হয়নি। যদি তুমি সামনে থেকে এরকম আবারও কিছু করতে চাও তাহলে তোমার চাকরি হয়তো আর থাকবে না। ডোয়ন তাকে আশ্বাস দিয়ে বলে যে ঠিক আছে, এরপরে থেকে আমি কখনো আপনাদের মাঝে ইন্টারফেয়ার করব না। এরপরে ডোয়ন সেখান থেকে চলে যায় এবং নিজের ঘরে গিয়ে যেই ডাটাগুলো কালেক্ট করেছিল সেগুলো দেখতে থাকে। সেখানে সে একটা ভিডিও দেখতে পায় যেখানে কিম ইয়ংকে দেখানো হয় এবং তার কাছে তার টেবিলের উপরে অনেকগুলো টাকা রাখা ছিল এবং দেখানো হচ্ছিল যে কিম ইয়ং সেই টাকাগুলো মিস্টার পার্ককে দিচ্ছিল। আসলে ডোয়ন মনে মনে ভাবছিল যে কাউকে মারার পরিকল্পনা করার জন্য এই টাকাগুলো একদমই যথেষ্ট। হয়তো কিম এরকম কিছুই করিয়েছে মিস্টার পার্ককে দিয়ে। যাই হোক, এর পরের সিনে আমাদেরকে ওয়ানসোকে দেখানো হয় যে ভিয়নের সাথে কথা বলতে এসেছিল, যেখানে দেখানো হয় যে ভিয়ন তার রুমে 2টা পুতুল রেখে দিয়েছিল, যেই পুতুলগুলো ওয়ানসোর ছেলের ছিল। ওয়ানসো তাকে জিজ্ঞেস করে যে এই পুতুলগুলো তুমি কেন রেখেছো। ভিয়ন তাকে উত্তর দেয় যে আমার খুব কষ্ট লাগছিল এই পুতুলগুলো ফেলে দিতে, তাই আমি এই পুতুল 2টা নিজের কাছে রেখে দিয়েছি। তখন ওয়ানসো তাকে বলে যে তুমি এই পুতুল দুটো ফেলে দিতে পারো, কোনো সমস্যা নেই। এই কথাটা ভিয়ন আবার গিয়ে চেয়ারউম্যানকে বলে। তখন চেয়ারউম্যান বলে ঠিক আছে, ওগুলো ফেলে দাও। আসলে তারা হয়তো ভিতরে ভিতরে কোনো একটা পরিকল্পনা করছিল। এরপরে চেয়ারউম্যান হানসানকে বলে যে আমাদের নাও ফাউন্ডেশনের ডাইরেক্টর ইয়ংমিনকে বানাতে হবে। তখন হানসান বলে যে ঠিক আছে, আমরা এটা করতে পারবো, কিন্তু তার জন্য তো ওয়ানসোকে রিজাইন করতে হবে। তখন চেয়ারম্যান বলে ওয়ানসো রিজাইন করবে, এটা নিয়ে তুমি চিন্তা করো না। এরপরে আমাদেরকে ওয়ানসোকে দেখানো হয় যে তার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছে এবং তার ভাই তাকে বলে তুমি কি তোমার মাদার ইন লর কাজটা সম্পর্কে জানতে পেরেছো। ওয়ানসো বলে যে কি হয়েছে। তার ভাই জানায় যে সে চাচ্ছে যে নাও ফাউন্ডেশন থেকে যেন ওয়ানসো রিজাইন করে দেয়। ওয়ানসো বলে যে আমি এটা সম্পর্কে জানতাম না। কিন্তু তখন ওয়ানসো তার ভাইকে জিজ্ঞেস করে তুমি কি কিমের অ্যাফেয়ার সম্পর্কে জানতে। তার ভাই বলে যে হ্যাঁ, আমি কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম, কিন্তু আমি পুরোপুরি শিওর ছিলাম না, এবং তার যে একটা অবৈধ সন্তানও রয়েছে এটা সম্পর্কেও ততটা শিওর ছিলাম না। কিন্তু তুমিও তো তোমার স্বামীর অবৈধ সম্পর্ক সম্পর্কে জানতে। ওয়ানসো বলে যে হ্যাঁ, আমি এটা জানতাম, কিন্তু আমার কিছু করার ছিল না। ওয়ানসো তার ভাইকে এটা বলে যে তুমি এই কথাটা মিডিয়ার কাছে লিক করে দাও। তার ভাই রীতিমতো মিডিয়ার কাছে কথাটা লিক করে দেয় এবং একটা আর্টিকেল নিয়ে যে সেক্রেটারি ইয়ং ছিল সে চেয়ারম্যানের কাছে আসে। সে যখন তাকে সেই আর্টিকেলটা দেয়, চেয়ারম্যান দেখতে পায় যে তার ছেলের অবৈধ সম্পর্কের কথা এবং তাদের যে অবৈধ সন্তান রয়েছে সেই কথাও সেই আর্টিকেলে প্রকাশিত হয়েছে। এইটা দেখে সে খুবই রেগে যায় এবং কে কাজটা করেছে সেটা খুঁজে বের করার জন্য লেগে পড়ে। অন্যদিকে আমাদের কিম ইয়ংকে দেখানো হয় যে এখনো জানে না যে আসলে কি ঘটেছে। যখন কিম ইয়ং গাড়ি থেকে নামছিল তখন মিডিয়ার সব মানুষ তাকে ঘিরে ধরে এবং তার কাছ থেকে সবকিছু জানতে চায়, কিন্তু কিম এই সম্পর্কে কিছুই জানতো না। কিম অফিসে প্রবেশ করে এবং ওয়ানসো সেখানে প্রবেশ করে। দেখা যায় ভিতরে আগে থেকে টায়রা এবং তার মা উপস্থিত ছিল। টায়রা ওয়ানসোকে জিজ্ঞেস করে যে এইরকমটা কেন করেছো। ওয়ানসো বলে আমি তো এই সম্পর্কে কিছু জানি না, আমি কেন এরকম করব। তখন টায়রা তাকে বলে এই কাজটা যে করা হয়েছে এর জন্য আমি বাসা থেকে এখন বেরই হতে পারছি না, তোমাকে একটা প্রেস কনফারেন্সে গিয়ে বলতে হবে যে এই সবকিছু মিথ্যে। তখন ওয়ানসো বলে যে আমি কখনোই এই কথাটা বলবো না এবং তুমি তোমার ভুলের জন্য পছতাবে।
এরপরে চেয়ারম্যান ওয়ানসুকে এবং কিম দুইজনকেই ডেকে পাঠায়। সেখানে দেখানো হয় তাইরাও ভিতরে চলে আসে, কিন্তু চেয়ারম্যান তাইরাকে বলে যে আমি তো তোমাকে এখানে ডাকিনি, তুমি কেন এখানে এসেছো, এখান থেকে চলে যাও। তারপরে তাইরা সেখান থেকে চলে যায় এবং ওয়ানসু এবং কিম এবং চেয়ারম্যান হানসাংও সেখানে উপস্থিত ছিল। তারা সবাই মিলে একটা মিটিং এর মতো করে বসে। ওয়ানসু বলে ওঠে, আপনি তো চান আমি যেন নাও ফাউন্ডেশন থেকে রিজাইন দিয়ে দিই। তখন চেয়ারম্যান বলে যে তুমি এখনো ওইসব জিনিস নিয়ে পড়ে আছো, তুমি কেন এখন এই সিরিয়াস মোমেন্টে এইসব কথা বলছো, তোমার তো আসলে উচিত নাও ফাউন্ডেশন রেখে বাড়িতে বসা। তখন ওয়ানসো বলে যে আমি এমনটা কখনোই করব না। এরপরে সিনে আমাদের ওয়ানসো এবং তার সেক্রেটারিকে দেখানো হয়। ওয়ানসো তার সেক্রেটারিকে বলে যে সে একটা প্রেস কনফারেন্স করতে চায়, সে যেন সেটার আয়োজন করে দেয়। তার সেক্রেটারি তাকে জানায় যে আমি তাহলে এই খবরটা আগে চেয়ারম্যানকে জানিয়ে আসি, কিন্তু ওয়ানসু তাকে বলে যে এইটা আগে জানানোর প্রয়োজন নেই, আগে প্রেস কনফারেন্স হয়ে যাক, এরপরে তুমি গিয়ে জানিয়ে দিও। তখন ওয়ানসুর সেক্রেটারি প্রেস কনফারেন্সের আয়োজন করে এবং দেখানো হয় ওয়ানসু তার মাদার ইন ল চেয়ারম্যান এবং অন্য একটা লেডি বসে কথা বলছে, কিন্তু ওয়ানসুর প্রেস কনফারেন্সের সময় হয়ে গেছে, তাই একটা বাহানা বলে সে সেখান থেকে বেরিয়ে পড়ে এবং যাওয়ার সময় সে ডুয়নকে সাথে নিয়ে যেতে চাচ্ছিল। তাই বের হয়ে দেখে যে লিজিন এবং ডোয়ন দুইজনে একসাথে ছিল। তখন সে লিজিনকে বলে যে চেয়ারম্যানের একটু মাথা ব্যথা করছে, তাই সে তোমার কাছে ওষুধ চেয়েছে। এটা বলার পরে লিজিন সেখান থেকে চলে যায় এবং ওয়ানসু বলে যে আমি একটা প্রেস কনফারেন্সে যাব, তাই তোমার আমাকে সেখানে পৌঁছে দিতে হবে। ডোয়ন সেখানে ওয়ানসুকে নিয়ে যায় এবং ওয়ানসু প্রেস কনফারেন্সে পৌঁছে যায়। প্রেস কনফারেন্সে পৌঁছে যাওয়ার পরে সে সবাইকে এই কথাটা জানায় যে যেই আর্টিকেলটা বের হয়েছে সেটা সম্পূর্ণ মিথ্যে। সেখানে যে ছেলেটার কথা উল্লেখ রয়েছে সেই ছেলেটা আসলে তার হাজবেন্ডের নয়, বরঞ্চ তার যে ফাদার ইন ল ছিল অর্থাৎ চেয়ারম্যান তার ছেলে। এই সব কথা চেয়ারম্যান দেখছিল, কারণ এটা লাইভ টেলিকাস্ট হচ্ছিল। এমনকি ইয়ংমিনও এটা দেখছিল। চেয়ারম্যান এই জিনিসটা দেখে খুবই রাগান্বিত হচ্ছিল। যখন ওয়ানসু বাড়িতে পৌঁছায় তখন চেয়ারম্যান বলে তুমি কি নিজের মাথাটা খেয়েছো নাকি, তুমি এগুলো কি রকমের প্রেস কনফারেন্স করছো এবং কি ধরনের তথ্য মানুষকে দিচ্ছ। তখন ওয়ানসু বলে যে দেখুন, আপনি চাচ্ছেন আমি যেন আমার নাও ফাউন্ডেশন আপনাদের হাতে তুলে দিই, কিন্তু এটা আমি কখনোই করব না, এবং আপনি যদি এর পরে থেকে আমাকে থ্রেটেন করতে থাকেন তাহলে হয়তো আপনাদের যে ফাইন্যান্সিয়াল ভেতরের কথাগুলো আছে সেগুলো হয়তো আমি বাহিরে লিকও করে দিতে পারি। তখন চেয়ারম্যান বলে তুমি কি আমাকে ব্ল্যাকমেল করছো। ওয়ানসু বলে আপনি যেটা ভাববেন সেইটাই, কিন্তু এখন থেকে আপনি দয়া করে আমার কোনো কাজে আর ইন্টারফেয়ার করতে আসবেন না, যদি আসেন তাহলে বিষয়টা খুবই খারাপ হয়ে যাবে। এটা বলে সে সেখান থেকে বেরিয়ে যায়। দেখানো হয় ডোয়ন এবং মিস্টার পার্ককে, যারা কথা বলছিল। মিস্টার পার্ক ডোয়নের সাথে খুবই রাগান্বিত ছিল, কারণ ডোয়ন তাকে না বলেই ওয়ানসুকে নিয়ে সেখানে প্রেস কনফারেন্সের জন্য চলে গিয়েছিল। মিস্টার পার্ক তাকে বলে যে তুমি কেন সবাইকে না জানিয়ে সেখানে ওয়ানসুকে নিয়ে গিয়েছো, এমনকি সাথে করে আর কোনো সিকিউরিটিও নেওনি। ডোয়ন মিস্টার পার্ককে বলে যে আমার এই জিনিসটা করা ভুল হয়ে গেছে, এরপরে থেকে কখনোই আর এইরকম হবে না। এরপরে মিস্টার পার্ক ডোয়নকে সেখান থেকে চলে যেতে বলে। ডোয়ন সেখান থেকে চলে যায়। এরপরের দৃশ্যে দেখানো হয় যে টাইরা এবং তার ছেলে জুহিকে, যারা গাড়ি করে প্যালেসের দিকে আসছিল। এরপরে তারা প্যালেসের মধ্যে প্রবেশ করে। তারা প্রবেশ করার পরে চেয়ারম্যান ওয়ানসুকে ডেকে বলে যে যেহেতু সে আমার হাজবেন্ডের জিএফ ছিল এবং তার একটা সন্তানও রয়েছে, তাই তার সম্পূর্ণ অধিকার রয়েছে এই প্যালেসে থাকার, তুমি তাদেরকে তাদের ঘরটা দেখিয়ে দিয়ে আসো। তখন ওয়ানসুকে তাইরা বলে যে তুমি আজকে থেকে আমাকে এই বাড়ির মালকিন বলবে, কারণ আমি তোমার ফাদার ইন লর এক্স জিএফ ছিলাম। আসলে তারা এই ওয়ানসুকে তুচ্ছ তাচ্ছিল্য করার জন্যই করছিল। এরপর ওয়ানসু বলে যে আমি তোমাকে কখনোই ম্যাডাম বলবো না। এটা বলে সে নিজে ঘর থেকে বের হয়ে যায়। পরের সিনে আমাদেরকে ওয়ানসু আর ডোয়নকে দেখানো হয়। ওয়ানসু ডোয়নকে বলে যে আমি একটা নাইট ওয়াকের জন্য যাব। তখন ডোয়নও তার পিছে পিছে চলে যেতে থাকে। তারা একটা পর্যায়ে এসে থেমে কথোপকথন শুরু করে। তখন ওয়ানসু ডোয়নকে জিজ্ঞেস করে তোমার হয়তো আমার উপরে এখন খুবই দয়া আসছে, কারণ আমি নিজের সতীনকেই নিজের বাড়িতে জায়গা দিয়েছি। ডোয়ন বলে না, এরকমটা মনে হচ্ছে না, কিন্তু কেন তুমি এরকম করছো। তখন ওয়ানসু বলে যে আমি নাও ফাউন্ডেশনের জন্য নিজের জীবন পর্যন্ত দিতে পারি, এবং এই বলে সে কিছু মাস আগের একটা ঘটনা ডোয়নকে বলতে থাকে,
যেখানে দেখানো হয় ওয়ান্সের ফাদার ইন ল এবং ওয়ান্সো দুইজনেই একই কক্ষে বসে আছে এবং ওয়ান্সের ফাদার ইন ল একটা ডিভাইস দিয়ে ওয়ান্সোকে বলছে যে তোমার হাতটা এখানে স্ক্যান করো। ওয়ান্সো সেখানে হাতটা স্ক্যান করে এবং তার ফাদার ইন লকে জিজ্ঞেস করে যে এটা কি রিলেটেড। তখন তার ফাদার ইন ল তাকে উত্তর দেয় যে এইটা একটা এরকম জিনিস, সেটা হয়তো আমি মারা যাওয়ার পরে তুমি জানতে পারবে, কিন্তু ততদিন তুমি এই ফ্যামিলির সাথে কানেক্টেড থেকো এবং নাও ফাউন্ডেশনকে প্রোটেক্ট করো। আমি জানি যে এই ফ্যামিলিতে আর কেউ না হোক, কিন্তু তুমি অন্তত নাও ফাউন্ডেশনকে কখনো ডুবতে দিবে না, তুমি সবসময় এটাকে প্রোটেক্ট করবে। এইটুকু বলার পরে সিনটা বর্তমানে চলে আসে আর ওয়ান্সো ডোয়েনকে বলে যে আমার ফাদার ইন ল আমাকে অনেক ট্রাস্ট করতেন এবং আমি তার ট্রাস্ট কখনোই ব্রেক করব না, আর আমি নাও ফাউন্ডেশনকে নিজের জীবনের চাইতেও খুবই বেশি মূল্য দেই। তখন ডোয়ন রাগের মাথায় তাকে বলে যে তুমি কি আসলেই নিজের জীবন বাজি রাখতে পারো? তুমি কি জানো ভেতরে ভেতরে কি হচ্ছে? তোমাদের ফ্যামিলির মধ্যে এমন কেউ আছে যে তোমার ফাদার ইন লকে মেরেছে এবং আমার বন্ধু জেহিকে মেরেছে। এটা আমি কেন বলছি? কারণ তোমার ফাদার ইন লর ডেথ গ্র্যান্ড প্যালেসে হয়নি, এটা বাহিরে কোথাও হয়েছে এবং আমার কাছে মনে হচ্ছে তোমাদের ফ্যামিলির মধ্যে এমন কেউ রয়েছে যে তোমার ফাদার ইন ল এবং আমার বন্ধুকে মেরে ফেলেছে। এরপরে আমরা ওয়ান্সোকে দেখি যে অফিসের মধ্যে ছিল, সেখানে তার সেক্রেটারি একটা ওয়াইন নিয়ে এসে ওয়ান্সোকে বলে যে এই ওয়াইনটা সোডামকে চেয়ারম্যান দিতে বলেছে। তখন ডোয়ন সেই সেক্রেটারির কাছ থেকে ওয়াইনটা নিয়ে নেয় এবং ওয়ান্সোকে বলে চলুন এই ওয়াইনটা আমরা তাকে দিয়ে আসি। সেখানে যাওয়ার পরে ওয়ান্সো এই ওয়াইনটা সোডামকে দেয়, কিন্তু সোডামের হাত থেকে ওয়াইনটা পড়ে যায়। আসলে সে ইন্টেনশনালি এই কাজটা করেছিল। সে বলে আসলে আমার হাতটা একটু স্লিপারি হয়ে গিয়েছিল, তাই এই ওয়াইনটা পড়ে গিয়েছে। তখন ওয়ান্সো বলে যে এই ওয়াইনটা তো অনেক এক্সপেন্সিভ ছিল। তখন সোডাম বলে যে আমার কাছে সেম টু সেম একটা ওয়াইন আছে, সো ডোন্ট ওয়ারি। এরপরে আমাদের দেখানো হয় সোডামের ফ্যামিলি, চেয়ারম্যানের ফ্যামিলি, ওয়ান্সো সবাই মিলে একটা ফ্যামিলি ডিনারে বসেছিল। তখন চেয়ারম্যান সোডামের ফ্যামিলিকে উদ্দেশ্য করে বলে যে আপনাদের ইন্টারন্যাশনাল বিউটি কসমেটিক্স এর যে একটা বিজনেস রয়েছে তাতে হয়তো ওয়ান্সো অলরেডি আপনাদেরকে ফান্ড দিয়ে দিয়েছে, তাই আমাদের মধ্যে হয়তো ডিলটা ফাইনাল হয়ে গিয়েছে। কিন্তু তখনই ওয়ান্সো বলে ওঠে যে না, আমি এখনো কোনো তাদেরকে ফান্ড দেইনি এবং আমি এটা নিয়ে ভেবে দেখব। এইটা বলেই সে সেখান থেকে বেরিয়ে পড়ে। চেয়ারম্যানও তার পিছে পিছে আসে এবং তাকে জিজ্ঞেস করে যে তুমি এইসব কেন করছো? ওয়ান্সো বলে যে আপনি ভালো করেই জানেন। চেয়ারম্যান বলে তুমি তো নাও ফাউন্ডেশনের জন্যই এই সবকিছু করছো। ওয়ান্সো বলে যে হ্যাঁ, আমি নাও ফাউন্ডেশনের জন্যই করছি। আপনি যদি নাও ফাউন্ডেশনকে ফ্রি করে দেন তাহলে আমি এই ডিলটা নিয়ে ভেবে দেখব। তখন চেয়ারম্যান বলে যে তুমি যা করছো এই কোনো কিছুই ঠিক নয়। এরপরে আমাদের গ্র্যান্ড প্যালেসের একটা সিন দেখানো হয় যেখানে সব সার্ভেন্টরা ভিয়নকে নিয়ে কথা বলছিল। তারা সবাই বলে যে ভিয়ন এত লেখাপড়া জানে, তারপরেও সে এই প্যালেসে একটা সার্ভেন্টের কাজ করছে। তখন একজন সার্ভেন্ট বলে যে ভিয়নের যে ফ্যামিলি ছিল তাদেরকে চেয়ারম্যানের ফ্যামিলি হেল্প করেছিল, তাই ভিয়ন এখনো তাদের ফ্যামিলিকে সেবা দিয়ে যাচ্ছে। তখনই সেখানে ভিয়ন চলে আসে এবং তাদেরকে বলে তোমরা কি আমাকে নিয়ে কথা বলছো? সার্ভেন্টরা তখনই একটু ইতস্তত বোধ করে এবং তাকে বলে প্লিজ আমাদেরকে ক্ষমা করে দাও, আমরা ইন্টেনশনালি তোমার ব্যাপারে খারাপ কিছু বলছিলাম না। এরপরে সার্ভেন্টের মধ্যে একজন ভিয়নকে জিজ্ঞেস করে এখন যে প্যালেসে নতুন মেয়েটা এসেছে তাকে আমরা কি বলে ডাকবো? তখন ভিয়ন বলে যে তোমরা তাকে মালকিন বলে ডাকবে, যেহেতু ওয়ান্সো তাকে মালকিন বলে ডাকে তাই তোমরাও তাকে মালকিন বলে ডাকবে। তখনই সেখানে তাইরা চলে আসে। তাইরা ভিয়নের সাথে অনেক খারাপ ব্যবহার করে এবং বলে যে আমার ছেলে টিউশন করানো দরকার, তাই আমি বাইরে গিয়ে একটা টিউশন ঠিক করে আসব। তখন ভিয়ন তাকে বোঝায় যে এখানে বাহির থেকে কোনো মানুষ ভেতরে আসতে পারবে না, তাই তোমার ছেলের টিউশনের বিষয়টা আমিই দেখে নেব। এই বিষয়টা বলে সেখান থেকে চলে যায় এবং তাইরার উপরে বাকি যে সার্ভেন্টরা থাকে তারা সবাই হাসতে থাকে। তখন তাইরা খুবই রুড বিহেভ করে তাদের সবাইকে চুপ করিয়ে দেয়। এর পরের সিনে আমাদের ওয়ান্সোকে দেখানো হয় যেখানে তার সেক্রেটারি তাকে একটা বক্সে করে একটা ড্রেস দিয়ে যায়, বলে যে সেই ফেয়ারওয়েলের ওপেনিং সেরিমনিতে অবশ্যই এই ড্রেসটা যেন সে পরে। তখন দেখা যায় ওপেনিং সেরিমনিতে ওয়ান্সো সেই ড্রেসটা পরে এসেছে, কিন্তু এখানে চমৎকার বিষয় এইটা হয় যে ওয়ান্সো আর চেয়ারম্যান দুইজনেই সেম ড্রেসই পরে এসেছিল। তারপরে ওয়ান্সো সেখানে স্পিচ দেওয়ার জন্য উপরে যায় এবং স্পিচ দেয়। তারপরে সেখানে চেয়ারম্যানকেও ডাকা হয় স্পিচ দেওয়ার জন্য। চেয়ারম্যানও সেখানে গিয়ে স্পিচ দেয়। এরপরে দুইজনকে রিকোয়েস্ট করা হয় তারা যেন একটা ফ্রেমে এসে একটা ছবি তোলে। এরপরে তারা দুইজনই একটা ফ্রেমে এসে একটা ছবি তোলে। এরপরে আমাদের বাসার সিন দেখানো হয় যেখানে ওয়ান্সো এবং মিরেন অর্থাৎ চেয়ারম্যান দুইজন কথা বলছিল। মিরেন ওয়ান্সোকে বলে যে আমি জানতাম না যে তুমি সেই ড্রেসটা পরবে। ওয়ান্সো বলে যে হ্যাঁ, আমিও জানতাম না যে আপনি এই ড্রেসটাই পরবেন, তাহলে আমি এই ড্রেসটা পরতাম না, আমি তার জন্য খুবই দুঃখিত।
এরপরে চেয়ারম্যান বলে যে এই সব কথা বাদ দাও, তোমাকে কিছু দেখানোর আছে। এইটা বলেই সে ওয়ানসুকে তার মায়ের কিছু ছবি দেখাতে থাকে আর বলে যে তোমার মা একটা সাইকিয়াট্রিক হসপিটালে আছে এবং জীবন মৃত্যুর সাথে লড়াই করছে, সে হয়তো আর বেশ কিছুদিন বাঁচবে না, তোমার উচিত তাকে গিয়ে একবার দেখে আসা। ওয়ানসু এরপরে তার ভাই এবং ডোয়নকে সাথে করে নিয়ে তার মাকে দেখার জন্য রওনা দিয়ে দেয়। যখন সে সেই সাইকিয়াট্রিক হসপিটালে পৌঁছায় সে দেখতে পায় যে হসপিটালটা বেশি একটা ভালো নয়, তাই তার ভাই তাকে বলে যে আমি যতটুকু করতে পেরেছি ততটুকু করেছি। তখন ওয়ানসু বলে ঠিক আছে, কোনো সমস্যা নেই। তার ভাই তাকে এইটাও বলে যে তোমাকে হয়তো মা চিনতে পারবে না, কারণ কয়েকদিন আগে মা আমাকেও চিনতে পারেনি। এরপরে ওয়ানসু বলে ঠিক আছে, কিন্তু আমি মায়ের সাথে একাকী কিছু কথা বলতে চাই। তাই তার ভাই এবং ডোয়ন দুইজনে রুমের ভিতরে প্রবেশ করে না, কিন্তু ওয়ানসু প্রবেশ করে। ডোয়ন সেখানেই ছিল আশেপাশে এবং ওয়ানসু ভিতরে চলে যায়। ওয়ানসু ভিতরে চলে যাওয়ার পরে সে খুবই চিৎকার করে ওঠে এবং ডোয়নও রুমের ভিতরে চলে যায় এবং সেখানেই পর্বটা শেষ হয়ে যায়। তাই নেক্সট পর্বের জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। এরকম আরো মুভি সিরিজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন, ভুলবেন না যেন। ধন্যবাদ।